দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর বর্তমান বাস্তবতা এবং সংস্কার ইস্যুতে। আপনারা জানেন যে গেল 1.5 দশক ধরে ব্যবসায়ী সংগঠনগুলো, বিশেষ করে বড় সংগঠন যেগুলো এফবিসিসিআই, বিজিএমইএ, তাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে যে ব্যবসায়ীদের স্বার্থ না দেখে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে পরিণত হয়েছিল, এমনকি নির্বাচন বা সিলেকশন সব প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ ছিল। এই প্রেক্ষিতে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এটা সংস্কারের উদ্যোগ নিয়েছে, প্রশাসক বসিয়েছে সেখানে। আমরা আজকের প্রশাসকের কাছ থেকে জানবো যে আগামীতে আসলে বিসিসিআই কিংবা অন্যান্য সংগঠনে কোন ধরনের সংস্কার আসতে পারে। মোহাম্মদ হাফিজুর রহমান, তিনি আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি শুরুর দিকটাই আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আপনি প্রশাসক হিসেবে বসেছেন এফবিসিসিআইতে। এইটার যে নেচার সংগঠনের বা সংগঠনের যে কার্যক্রম, সেটা আসলে আপনি এখানে বসে কি দেখতে পেলেন যে গেল 1.5 দশকের প্রবণতাটা কী ছিল এবং আপনি আসলে কোন জায়গাগুলোতে দ্রুত পরিবর্তনটা আনতে চান? ধন্যবাদ। আমি তো ব্যবসায়ী না, প্রথমত একটা বিষয়। তো ব্যবসায়ীদের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন যাবৎ, যেহেতু আমি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রায় 14-15 বছর ছিলাম। একটা কানেকশন আমার ছিল, তাদেরকে আমরা কিছুটা বুঝতাম। আমি জয়েন করার পর আমি বেশি করে ফিল করলাম যে ব্যবসায়ীদের মাঝে একটা এটার বিরোধিতা আছে, যে সিস্টেমটা ভালো না, যে কাউকে চাপিয়ে দেওয়া অথবা রাজনীতির সাথে বেশি সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন এখানে সভাপতি হিসেবে আসে বা অফিস বিয়ারার হিসেবে আসে, তারা হয়তো ব্যবসায়ীদের স্বার্থটা অতভাবে দেখতে পারে না বা বার্গেনিং এজেন্ট হিসেবে সরকারের সাথে অত স্ট্রংলি বার্গেন করতে পারে না। এইটা ব্যবসায়ীদের একটা ধারণা হয়তো হতে পারে। এখন সকলের দাবি ছিল যে আগের যে কমিটিটা আছে এটাকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করতে হবে এবং তার জন্য প্রশাসক বসাতে হবে। সরকার সেই কারণে প্রশাসক দিয়েছে এবং আমার মূল উদ্দেশ্যটা হলো একটা গ্রহণযোগ্য ভালো একটা নির্বাচন দেওয়া। আমরা নির্বাচন ইস্যুতে যাব। নির্বাচনের আগে তো একটা প্রস্তুতি বড় একটা বিষয়, কিন্তু আমরা যেটা দেখেছি যে এটা একটা মর্যাদাপূর্ণ সংগঠন। এর আগে একই প্রেসিডেন্ট কিন্তু একাধিক সরকারের সময়ই কাজ করে গেছেন, তখন রাজনৈতিক পরিচয়গুলো খুব গুরুত্বের সাথে সামনে আসেনি। কিন্তু লাস্ট 1.5 দশকে এইটা কেন এতটা অবনমন হলো? এইটা চাপ ছিল কি না এটা আমি সরাসরি বলতে পারবো না, তবে এক ধরনের রাজনীতিকরণ ছিল, সেটা আমি বলবো, যেটা না হলে ভালো হতো আমি বলবো। কারণ ব্যবসায়ীদেরকে তো অনেক সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা যেমন করতে হবে, আবার ব্যবসায়ীদের দাবিটা আদায় করে নিয়ে আসতে হবে। ফলে যে সিস্টেমে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের ব্যক্তি হিসাবে এখানে আসতো, তাদের পক্ষে হয়তো সম্ভব হয়নি সেটা। এখন ব্যবসায়ীদের মতামত দেখে মনে হয় যে না, ব্যবসায়ীরা সেটা চাচ্ছে না, তারা একটু নতুনভাবে এই সংগঠনটা যাতে গড়ে ওঠে সেটা চাচ্ছে। কারণ এটা কিন্তু সারা বাংলাদেশের ব্যবসায়ীদের একটা সর্বোচ্চ বডি। এখান থেকেই সরকারের কাছে বিবেচনাগুলো যেতে হবে, সুপারিশগুলো যেতে হবে, একই সাথে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিতে হবে। এই সংগঠনের ক্ষেত্রেও নির্বাচনের প্রশ্ন যখন আসে, কারা সদস্য হয়েছেন, কিভাবে সদস্য হয়েছেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন দীর্ঘদিন ধরে। অনেক ভুইফোর সংগঠনও এখানে ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়ায় ছিল, এটাও আমরা শুনেছি। এইটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? এখানে একটা ছিল যে 23-46 জন নির্বাচিত হতো, আর 17 34 জন সিলেক্টেড ছিল, নমিনেটেড ছিল বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে। তো ওই নমিনেটেড যারা আসে ওখানে এসে আবার অফিস বিয়ারার হিসাবে ওখানে পদ গ্রহণ করতে পারত। এইটা একটা সিস্টেমেটিক প্রবলেম বলে অনেকে মনে করে নমিনেটেড সিস্টেমটা। এই পদ্ধতিটা থেকে কিভাবে বের হওয়া যায়, কারণ প্রচুর সংখ্যক, এটা প্রায় 1734 জন, তো এটা বিরাট একটা সংখ্যা। এই বিশাল সংখ্যাটা যখন নমিনেটেড হয়ে আসে তখন একটা ইমব্যালেন্স তৈরি হয়, যেটা সদস্যদের মতামত থেকে আমরা জেনেছি যে ওখানে ডিসিশন মেকিং ইমব্যালেন্স হয়। বিশাল বিপুল সংখ্যক এখানে থাকায়, ডিরেক্টর থাকায় 80 জন, এখানে ডিসিশন মেকিংয়ে ক্যাওয়াস হয়। এত বড় ডিরেক্টরের গ্রুপ একটা থাকা যৌক্তিক নয় বলে অনেকে মনে করে, এটাকে ছোট করে আনার দরকার আছে। এছাড়া অফিস বিয়ারার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই সংখ্যাটাও বেশি। তো এটাকেও কমিয়ে আনার পক্ষে অনেকে বলে, এবং সবাই যাতে মেম্বারদের ভোটে নির্বাচিত হয় সেটা সকলের একটা দাবি।
না, সেক্ষেত্রে মেম্বার নির্বাচনও তো একটা বড় চ্যালেঞ্জ। কারা মেম্বার থাকবেন, কারা মেম্বার থাকবেন না। এর আগে নানাভাবে মেম্বার করা হয়েছে, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে মাঠ পর্যায় থেকেই। তো সেইখানে আপনি আসলে যোগ্য মেম্বার বা অযোগ্য মেম্বার তাদেরকে যুক্ত করা বা বাদ দেওয়া, এটা সহজ কাজ হবে না। এটা কোন প্রক্রিয়া আগাবেন? যারা সদস্য, বিশেষ করে যারা ভোটার, তারা যদি সঠিকভাবে তালিকাতে না আসে, তাহলে অবশ্যই ভোটের প্রক্রিয়াটাও এখানে প্রভাবিত হতে পারে। এখানে আইনে একটা বিষয় আছে যেটা আমরা ফলো করতে চাই বা করব অবশ্যই। সেটা হলো রিসেন্ট যে আইনটা হয়েছে 2022-এ টিটিও অ্যাক্ট। ওখানে বলা আছে যে ভোটার হবেন বা সদস্য হবেন, তিনি হালনাগাদ তার ট্রেড লাইসেন্স থাকতে হবে, হালনাগাদ আয়কর বা ব্যাট প্রদানের তার থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। এখানে এই দুটো দেখার পরেও আরেকটা সমস্যা হয়, সেটা হলো যে দেখা যায় যে একজন সদস্য তিনি যেই ব্যবসাটা করেন সেই অ্যাসোসিয়েশন থেকে না এসে, বা অনেক দিন একটা অ্যাসোসিয়েশনে ছিলেন, চট করে একটা অ্যাসোসিয়েশন বদল করে অন্য আরেকটা, ধরেন দূরবর্তী কোনো জায়গার ভিন্ন কোনো চেম্বার, ওখান থেকে তিনি সদস্য হয়ে আবার আসেন। তো এইটা একটা অবজেকশন আসে যে এইভাবে একজন মানুষ তার ব্যবসার লাইনের বাইরে যে আরেকটা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে বা চেম্বার থেকে উনি আসছেন, ফলে উনি দীর্ঘদিন এখানে থাকেন বিভিন্ন ক্যাপাসিটিতে। এই একটা বিষয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি যে কীভাবে এটা নিরসন করা যায়, যে তার ব্যবসার সঠিক প্রমাণ, উনি প্রকৃতপক্ষে কোন ব্যবসা থেকে আসছেন, এমন কিছু ক্রাইটেরিয়া আমরা বিধিমালাতে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এটা এখনও চূড়ান্ত না, বিধিমালাটা নিয়ে কাজ হচ্ছে। তো এই তিনটা জিনিস দেখে আমরা যদি করি, আমার ধারণা যে ফলস ভোট কমে যাবে অনেক ক্ষেত্রে। যদি রাজনৈতিক দলের সাথে মিলে কাজ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরা সুবিধাটা বেশি পাবেন, এরকম একটা অজুহাতে কিন্তু এই যে ব্যবসায়ী সংগঠনগুলোতে রাজনৈতিক প্রভাব একটু বেশি এসেছে বলে অনেকে ধারণা করছেন। আপনার দীর্ঘদিন এই অবজারভেশনটা কি বলে আসলে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সংগঠনটি একেবারেই পলিটিক্যালি নিউট্রাল হতে হবে, রাজনীতির সাথে সংশ্লিষ্ট করে এই সংগঠনটির অফিস পরিচালিত হওয়া উচিত না। আপনি রাজনীতি বিবেচনা করলে সব ধরনের মানুষই কিন্তু ব্যবসা করেন, আপনাকে সকলকে সার্ভ করতে হবে। আপনি রাজনৈতিক পরিচয় নিয়ে যখন অফিসে বসবেন, তখন মানুষ বুঝবে যে আপনি একটা রাজনৈতিক দলকে ক্যাটার করছেন, সাপোর্ট দিচ্ছেন বা সহযোগিতা করছেন। আপনি না করলেও অন্য রাজনৈতিক দলের মানুষ মনে করতে পারে যে উনি তো আমাকে সাপোর্ট করবে না, আমার ব্যবসাকে সমর্থন করবে না। সুতরাং যারাই আসবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকেই যেন এখানে আসেন। না, আপনার তো নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, সেটা যদি শেয়ার করার মতো হয়, যে সংস্কারগুলো করে একটা ফেয়ার ইলেকশন বিসিসিআইয়ের জন্য দিতে কত সময় লাগতে পারে? সংস্কারটা না থাকলে আমি খুব দ্রুতই নির্বাচনটা করে ফেলতে পারতাম, কিন্তু আমরা চেম্বারের সাথে, অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, সকলেরই দাবি যে এই সুযোগ তো আর বারবার আসবে না, তো এখানে সংস্কারটা করে ফেলা উচিত এবং এই সুযোগটা নেওয়া উচিত। তো আমরা সংস্কারটা করতে চাই, এবং সংস্কারের জন্য আমরা খুব বেশি সময় নিতে পারবো না, অল্প সময়ের মধ্যে। এবং আমার ইচ্ছা যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই আমরা শিডিউল ডিক্লেয়ার করব, এবং এই সংস্কারটা করতে চাইলে এই সময়ের মধ্যে আমরা করতে চাই। আপনি কতটা আশাবাদী যে সংস্কারের পরে এফবিসিসিআই তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে, কথা বলবে? যে কয়েকটি জায়গায় সংস্কারের কথা হচ্ছে, অর্থাৎ সকলে যেটা বলেছেন, পরামর্শ দিয়েছেন যে সরাসরি নির্বাচনের মাধ্যমে সবগুলি পদে প্রতিনিধিত্ব আসা, তারপর নমিনেটেড যে ডিরেক্টরস আছে এইটা বাদ দিয়ে দেওয়া অথবা খুব কমিয়ে নিয়ে আসা, এইটা, তারপর পরপর 2বার নির্বাচন করার পরে কমপক্ষে একবার গ্যাপ দিয়ে পরবর্তীতে আসা। আমরা ওই অফিস বিয়ারার সভাপতি, সহসভাপতি, সিনিয়র সভাপতি, এগুলির পদ সংখ্যা একটু কমিয়ে আনা, টোটাল ডিরেক্টরসের সংখ্যা একটু কমিয়ে আনা, এই সবগুলি যদি আমরা, তারপরে সদস্য বাছাই প্রক্রিয়া ঠিকমতো কার্যকর করা যায়, অবশ্যই ভালো একটা প্রতিনিধিত্ব আসবে এখানে। আমি একটু আপনার নিজের বিষয়ে দু একটা প্রশ্ন জানবো, যে আপনাকে এখনও আমরা WTO সেলের মহাপরিচালকের সেই ওই জায়গাটাই চিন্তায় চলে আসে। তো এইটা তো একটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, 2026 পরবর্তী বা 29 পরবর্তী যে চ্যালেঞ্জগুলো এখন সামনে আসছে আমাদের, এর মধ্যে আলোচনা শুরু হয়েছে, অন্তর্বর্তী সরকারও আসলে সিদ্ধান্তগুলো
বদলাবেন কি বদলাবেন না এরকম একটা জায়গায় রয়েছেন। আমরা যদি মনে করি যে 2029-এ পুরোপুরি বাজার সুবিধা হারিয়ে নিজেদের মতো করেই কম্পিট করব, এটা আসলে আমাদের জন্য কতটুকু বেনিফিটেড হবে, কতটুকু চ্যালেঞ্জিং হবে? গ্র্যাজুয়েশনের সুবিধাটা হলো যে একটা কান্ট্রি ইমেজ বৃদ্ধি পায়। এখন 26 আমাদের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সার্টেনলি এই সময়ে যদি হয়, বিশেষ করে আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা টানাপোড়েন আছে, এইটা যদি আর ফার্দার নিম্নগামী না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আমি মনে করব যে গ্র্যাজুয়েশন করে যাওয়াটাই স্বাভাবিক। কারণ খুব ভালো কোনো কারণ দর্শাতে না পারলে 26-এ গ্র্যাজুয়েশন থেকে পেছানোর কথা না। হ্যাঁ, তবে এখানে কিছু বিষয় আছে যে আমাদের যে ডেভেলপমেন্ট প্ল্যানগুলি ছিল নতুন করে প্ল্যান করতে হচ্ছে। তারপর এই ইকোনমিক ক্রাইসিস, আমাদের রিজার্ভের যে সমস্যা, ইনফ্লেশন একটা বড় সমস্যা হয়ে গেছে, এই জায়গাগুলিতে উঠে আসার জন্য বেশ কিছু মেজার নিতে হয়েছে। সেই মেজারগুলি নেওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের নিতে পারলে ভালো হবে। ব্যবসায়ীরা সাধারণত চাবে না যে এই সুবিধাগুলি চলে যাক, বাট আমাদেরকে তো কম্পিটিটিভ হতে হবে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্যে, এবং আমাদের দেশটাকে আরও সামনে আগায় নিতে হলে ইনোভেশনকে এনকারেজ করতে হবে, সাপোর্ট দিতে হবে। প্রশ্ন, আমরা যদি ইকোনমি ভালো থাকতো 26-এ হয়তো আমরা গ্রাজুয়েট করেই যেতাম, কিন্তু আমরা কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে বা কম্পিটিটিভ মনোভাব নিয়ে কি গ্রাজুয়েট করতাম বলে আপনার মনে হয়? ব্যবসায়ীরা সকলে জানে যে আমরা কিন্তু 26-এ গ্রাজুয়েট করব, সুতরাং তারা প্রস্তুত হচ্ছে। সুতরাং এইটা হয়ে গেলে মেজর কোনো ক্ষতি হবে না, তারা কিন্তু প্রিপেয়ার্ড হচ্ছে। এখানে একটা জিনিস খুব সতর্কতার সাথে দেখতে হবে যে আমাদের যে মার্কেটের সুবিধাটা আমরা হারাবো, সেইটা আমাদেরকে ট্রেড কস্ট কমিয়ে সাবস্টিটিউট করতে হবে, সাপোর্ট দিতে হবে। বাংলাদেশে আসলে ট্রেড কস্ট কমেনি, বরং ডে বাই ডে বাড়ছে। এখনো পর্যন্ত আমরা যদি মনে করি 10 বছরের তুলনায়, সেটা কিন্তু আমাদের বেশি। দ্বিতীয়ত, আমাদের ওষুধের রপ্তানি একটা বড় ধাক্কা খাবে, যদিও সেটা আমাদের পোর্শনটা খুব ছোট। আমার তৈরি পোশাক 10 বছর আগেও 75% ছিল, এখন কিন্তু 88-এ চলে গেছে টোটাল এক্সপোর্টের। ওইখানে যদি আমার 10 to 15% ধাক্কা খায়, আমার টোটাল এক্সপোর্টে একটা, তো এইটা আসলে কিভাবে ব্যালেন্স হবে? এইটা ডব্লিউটিওর এক স্টাডিতে বলেছে যে 14% ফল করতে পারে এক্সপোর্টটা। তো এইটা তখন যখন স্টাডিটা করা হয়, তখন 2024-এ গ্র্যাজুয়েশন করবে বলে তারা ধরে নিয়েছিল সেই হিসেবে। এখন 26-এ, তার মানে ইন দ্য মিন টাইম আমাদের কিছু ক্যাপাসিটি বেড়েছে, হয়তো অতটা এক্সপোর্ট লস হবে না, তবে কিছুটা তো হবেই। নট অনলি ডব্লিউটিও, আমাদের সাপ্টার আওতায় আমরা কিছু সুবিধা পাই, তো এই সুবিধাটাও চলে যাবে, তখন কিছুটা সমস্যা হতে পারে। তারপরেও আমি বলবো যে আমাদেরকে রেডি তো হতেই হবে। রিয়েলি আমরা তো গ্র্যাজুয়েট করার উপযুক্ত। আমাদের যে 3টা ক্রাইটেরিয়াতে আমরা দেখেছি যে হ্যাঁ, জিএনআই যদি অনেক কমেও যায়, সেই থ্রেশহোল্ডের নিচে যাবে না, থ্রেশহোল্ডের প্রায় ডাবল হয়ে আছে এখন আমাদের। সো এটা একটা ভালো। অন্যান্য বাকি যে 2টা আছে, ভালনারেবিলিটি ইন্ডেক্স, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এগুলি তো পজিশন খুব ভালো। সুতরাং 3টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করে, তখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদেরকে বারবার হয়তো এগ্রি করবে না আমাদের গ্র্যাজুয়েশন পেছানোর জন্য। সুতরাং আমাদের সক্ষমতা বাড়াতে হবে। গ্র্যাজুয়েশনের আরেকটা জিনিস হয় যে ফোর্স ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়, বাধ্য হয়ে এখন আমাকে ক্যাপাসিটি বাড়াতে হবে। এটা প্রাইভেট সেক্টরে হবে, পাবলিক হবে, অফিসগুলিতে হবে। তারা সক্ষমতা বাড়াবে, ট্রেড কস্ট কমানোর চেষ্টা করবে। আমার ধারণা যে খুব সমস্যা হবে না, বাট একটা টার্ম পিছাতে পারলে হয়তো কিছুটা সাপোর্ট হতে পারে। আমার শেষ প্রশ্ন, এখন আমাদের যে এক্সপোর্টের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তথ্যপাত্র কারেকশন করে আমরা কিন্তু এখনও ওই 45-40 বিলিয়নের মধ্যেই ঘোরাফেরা করছি, যদিও সেটা আমার 50-এর উপরে এক সময় দেখানো হয়েছে, টার্গেট 60-এ নিয়ে যাওয়া হয়েছে। আমার ইকোনমিক যেই সক্ষমতা, সেই অনুযায়ী আমার এই আর্নিংটা আপনি সাপোর্ট করেন কিনা, বা এটা বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে উদ্যোগগুলো কোনো বেনিফিট দেবে কিনা? আমি এই জায়গাটায় বলবো যে আমাদের এক্সপোর্ট বাড়ানোর বিকল্প নেই, বাড়াতেই হবে। কারণ আমাদের টোটাল ইকোনমিটা, এমপ্লয়মেন্টটা এক্সপোর্টকে ঘিরে। আমাদের মেজর 70%-এর উপরে, 76%-এর উপরে আরএমজি সেক্টরে কাজ করে, তার মধ্যে আবার প্রায় 70-80% হলো উইমেন ওয়ার্কার। তো এই জায়গাটা বাড়ানো ছাড়া গতি নেই। এখন বাড়ানোর উপায়গুলি কি? একটা হলো যে যেটা শুরু হয়েছে বিভিন্ন দেশের সাথে এফটিএ করা, এইটা যদি করা যায় তাহলে গ্র্যাজুয়েশন হওয়ার পরেও মার্কেটটা অব্যাহত থাকবে, একই থাকবে, ফল করবে না।
আরেকটা হলো কিছু কিছু দেশ কন্টিনিউ করছে, তারা আমাদেরকে কিছু স্মুথ ট্রানজিশনের সুযোগ দেবে, এইটা একটা। আর আমাদের কাছ থেকে যেটা দরকার, ইন্টারনালি দরকার, আমাদের প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা। এইটার জন্য শুধু মুখে বললেও হবে না যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন পাই। স্পেসিফিক কোন প্রোডাক্টে আমরা নতুন করে এক্সপোর্ট মার্কেটে আনতে চাই, বাস্কেটে, এবং সেখানে কি করতে হবে, পলিসি, ইনসেন্টিভ, R&D কী লাগবে একেবারে স্পেসিফিক্যালি দিতে হবে। আদারওয়াইজ এই নতুন করে প্রোডাক্ট আমাদের এক্সপোর্ট মার্কেটে আসবে না। যদি না আসে তাহলে এক্সপোর্ট বাড়ানো কঠিন। ওই RMG-তেও আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, আরও অনেক প্রোডাক্ট এনে আমরা ওয়ার্ল্ড মার্কেট ধরতে পারি। আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে ভালো করতে হবে, যাতে আমরা নিজেরা ইনভেস্ট করতে পারি, আমাদের দেশের মানুষ তাদের সেভিংটা ইনভেস্ট করতে পারে, প্লাস বিদেশিরা আসে এখানে ইনভেস্ট করতে। এই দুইটা জায়গা আমাদের কেয়ার করলেই আমাদের এক্সপোর্ট বাড়বে সার্টেনলি। আমাদের যে ক্যাপাসিটি আছে, নিঃসন্দেহে আমাদের এক্সপোর্ট বাড়ার কথা। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।